মসলিন প্রাচীন মিশরীয় এবং ব্যাবিলন সভ্যতার সঙ্গে যে আশ্চর্য সুতো আমাদের বঙ্গদেশকে জড়িয়ে রেখেছিল, আজ কথা বলবো সেই মসলিন নিয়ে। প্রখ্যাত গবেষক বার্ডউডের গবেষণা অনুযায়ী প্রাচীন মিশরের বিভিন্ন মমির গায়ে জড়ানো হয়েছিল বঙ্গদেশের মসলিন কাপড়। এই মসলিন কাপড়ের সর্বপ্রাচীন বুননের একটি বুনন শৈলী হল মসলিন জামদানি। মুঘল বাদশাহদের কোমরে যে ওড়না থাকত, সেও কিন্তু মসলিন জামদানি। মুঘল আমল থেকে মহাপ্রভু শ্রী চৈতন্যদেবের ভক্তি আন্দোলনের সময়কাল সর্বত্রই উল্লেখ পাওয়া যায় বাংলার এই মসলিন কাপড় এবং মসলিন জামদানির। আমাদের বঙ্গদেশ অর্থাৎ বর্তমান সময়ে ভারতবর্ষের পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের কিছু অংশে উৎপাদিত মসলিন কাপড় একসময় ছড়িয়ে পড়েছিল সুদূর চীন, আমেরিকা, নেদারল্যান্ড, জার্মানি, ইতালি, মিশর এবং ইউরোপ সহ গোটা বিশ্বে। গবেষণার মাধ্যমে জানা যায় সেই সময় নাকি মসলিন কাপড়ের বিনিময়ে হাতির দাঁত, কচ্ছপের খোল এবং গন্ডারের শিং আমদানি করা হতো। ইউরোপে প্রথম মসলিনের ব্যবসা রোমানদের হাত ধরে শুরু হলেও খ্রিস্টপূর্ব 2য় শতাব্দীতে গ্রিসের দেবদেবীদের পাথরের মূর্তিতেও মসলিন কাপড় পরানোর চল ছিল বলে জানা যায়। নেপোলিয়ন থেকে আওরঙ্গজেব পৃথিবীর বুকে রাজ করে বেড়ানো তাবর তাবর সম্রাটদের পছন্দের প্রথম তালিকায় ছিল এই মসলিন কাপড়। ভারতবর্ষে এই মসলিন কাপড় পরিধান করার চল জনপ্রিয়তা লাভ করে মুঘলদের হাত ধরে। তবে ব্রিটিশ বণিকেরা এই মহাদেশ থেকে বিদায় নেওয়ার পর একটা সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সুপরিকল্পনার অভাবে আমাদের গর্বের এই মসলিন শিল্প প্রায় বিলুপ্ত হতে বসেছিল। ওপার বাংলার কিছু মানুষের দৌলতে বাংলাদেশের এই মসলিন শাড়ি এবং শিল্প কিছুটা পুনরুজ্জীবিত হলেও পশ্চিমবাংলার মসলিন জামদানি শিল্পে কিছুতেই নতুন জোয়ার আসছিল না। কিন্তু পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ এলাকায় মসলিনের সুতো কাটা হচ্ছিল বেশ কিছু বছর ধরে। সেই সময়ে এপার বাংলার কিছু তাঁত শিল্পী এই মসলিন জামদানি শিল্পকে আবারও প্রাসঙ্গিক করতে উদ্যোগী হয়ে ওঠেন। আর তাঁদের মধ্যে অগ্রণী ভূমিকা পালন করেন নদিয়া জেলা নিবাসী, ফুলিয়া শান্তিপুরের গর্ব, পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত তাঁত শিল্পী শ্রী বীরেন কুমার বসাক সহ হাতে গোনা কিছু তাঁত শিল্পীরা। আজ পদ্মশ্রী বীরেন কুমার বসাক নামটা ভারতবর্ষের পরিধান শিল্পের জগতে এক মহিরুহের মতন। কিন্তু সেই মহিরুহেরও একদিন পথ চলা শুরু হয়েছিল চারা গাছ হয়েই। নমস্কার, আমি বীরেন কুমার বসাক। আমার জন্মস্থান হচ্ছে পূর্ব পাকিস্তান। সেইখানে আমার শিক্ষাগত যোগ্যতা ক্লাস 6, স্কুলের নাম শিবনাথ হাই স্কুল, টাঙ্গাইল। সেই সময় আমাদের পাকিস্তানে রায়েট লাগে। সেই দাঙ্গার সময় আমি, আমার মা, আমার বাবা এবং আমার দাদা 4 জন আমরা 1962-তে পাকিস্তান থেকে এপার বাংলায় এসে আমরা কোনোরকমভাবে শিয়ালদা এসে পৌঁছাই। শিয়ালদা থেকে শান্তিপুর লোকালে ধরে এসে ফুলিয়ে নামলাম। আমাদের দাদা এখানে ছিলেন। আমার বড়দার নাম দুলাল চন্দ্র বসাক। উনি অনেক আগে এসেছিলেন এখানে এসেই শান্তিপুরে তাঁতের কাজ টাজ করতেন। তো ওখানে আমরা উঠলাম। উঠে তারপরে তো জীবন সুন্দর মানে শুরু হলো। কারণ পড়াশোনা তো আর হবে না, কারণ এখানে উদ্বাস্তু হয়ে কি করে পড়াশোনা করব। খাওয়ার পয়সায় তো জোটাতে পারছি না। তখন আমরা ওই লোকের বাড়ি আর কি, যেখানে যাদের তাঁত আছে, সেই বাড়িতে আমার দাদা এবং আমি 2 ভাই তাঁত বোনা স্টার্ট করলাম। 1 জোড়া শাড়ি তৈরি করে তখন আমরা 5 টাকা পেতাম। এইভাবে 10টি বছর আমাদের কেটে গেল। তখন আমার বাবা বেঁচে আছে। আমার বাবা তখন ড্রামিং করতেন। তো বাবা এইভাবেই ড্রামিং করতো আর আমরা তাঁত বুনে কোনোরকমভাবে চালাতাম। তো একদিন ভাবলাম, বাবাকে বললাম এইভাবে তো সম্ভব না। একটা শাড়ি মূল্যে 5 টাকা, 1 জোড়া শাড়ি মূল্যে 5 টাকা, 4টে শাড়ি মূল্যে 10 টাকা, কোনোরকমভাবে সংসারটা কোনোরকমভাবে চলে। তখন আমরা 2 ভাই ভাবলাম কিছু শাড়ি নিয়ে আমরা এদিক ওদিক বিক্রি করতে পারি কিনা। এরকম চিন্তা ভাবনা করতে করতেই একজন ভদ্রলোক, উনি আমি গুলি বলবো ওনাকে আমি, উনি ছিলেন নারায়ণচন্দ্র বসাক। ওনার বাড়ি ছিল বর্ধমানে। তো উনি হঠাৎ একদিন আমাদের বাড়িতে এলেন, যেহেতু আমাদের পূর্ব পরিচিত লোক। উনি এসে বললেন, তুমি কিছু শাড়ি আমাকে পাড়ার থেকে পারচেস করে দাও, তোমাকে আমি টাকা দিচ্ছি, ওকে 1 টাকা করে পিছিয়ে আমি দেবো। তখন আমি আর আমার দাদা 2 ভাই চিন্তা করলাম এটা খুব ভালো কাজ। যদি আমি 30-40টা শাড়ি ওনাকে কিনে দিতে পারি, টাকা তো উনি দিচ্ছেন, তাহলে আমাদের 40টা টাকা হবে, তাহলে আমাদের কাজের থেকে অনেক বেশি পয়সা।
এরমভাবে বলার পরে আমরা দেখলাম উনি প্রতি সপ্তাহেই আসতে স্টার্ট করলো। প্রতি সপ্তাহে আমাদের 100 টাকা, 150 টাকা, 200 টাকা আমাদের পকেটে ভরতে আরম্ভ করলাম আমরা। এই আমাদের জীবনযাত্রা শুরু হলো। তখন উনি আমাদের বললেন, তুমি একটা কাজ করো, এখন আমাকে তো সপ্তাহে একদিন করে বিক্রি করছো, তুমি কিছু শাড়ি কিনে নিয়ে কলকাতার পথে যেতে পারো নাকি দেখো। কলকাতার প্রথম আমার ঢোকার মানে গড়িয়াহাট বা বালিগঞ্জ প্রথম আমার জীবনে তখন পদার্পণ করলাম। ওখানে গিয়ে ওখানে যাওয়ার পরে আমাদের অনেক অ্যাড্রেস আমরা পেলাম এবং সেখানে যেতে যেতে সব লোকের সাথে পরিচিত হতে স্টার্ট হলো, অনেক ডিজাইনের সঙ্গে আলাপ হতে স্টার্ট হলো। তখন আমরা টাঙ্গাল শাড়ি তৈরি করতাম। তখন ওনারা বললেন যে এই টাঙ্গালটাকে তোমরা চেঞ্জ করো, চেঞ্জ করে জামদানির মধ্যে চলে যাও। তখন জামদানি আমরা এখানে বলতে ওই বলবুটি কাপড় তৈরি হতো ফুলিয়াতে। তখন আমি এখানে এসে কি করলাম, তার তখন নকশাল পিরিয়ড, আমি তাদের সঙ্গে মানে কনসাল্ট করলাম যে আমি তোমাদের দিয়ে কাজ করাবো, তোমরা কিভাবে কি বলে আপনি যদি আমাদের শেখান বা আমাদের দেখিয়ে দিন তাহলে আমরা এই কাজটা করতে পারবো। আমি যখন জামদানি করতে স্টার্ট করলাম তখন আমি প্রচুর জামদানি করার পক্ষে পড়ার বিক্রি হতে স্টার্ট করলো, লোকে আমাকে চিনতে স্টার্ট করলো, সরকার আমাকে পুরস্কার দিতে আরম্ভ করলো বা আমি পুরস্কার পেতে থাকলাম। এই যে আমার একটা আশা আকাঙ্ক্ষা এবং একটা এগিয়ে যাওয়ার একটা পরিকল্পনা, সেটা আরও বেশি করে উপলব্ধি করছি যে আরও কীভাবে সুন্দর সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারি। এই নিয়েও পরীক্ষা নিরীক্ষা আমাদের মধ্যে চলছে। তো আমরা এই জামদানিটাকে যেভাবে তৈরি করেছি, অনেস্কার পুরস্কারও আমি অনেক পেয়েছি। তো পেয়ে আমরা এতই মানে আনন্দ উপভোগ করছি যে আরও কত সুন্দর জিনিস আমরা তৈরি করতে পারবো। এটা যেন খিদা আমাদের বাড়িয়ে চলছে যে আমরা আরও কত সামনে নতুন জিনিস তৈরি করব। আজ বীরেনবাবুর তত্ত্বাবধানে এই বাংলার বুকে নতুন করে তৈরি হচ্ছে 300, 400 এমনকি 500 কাউন্টের বাংলার মসলিন সুতোয় বোনা জামদানি শাড়ি। কিন্তু কিভাবে বীজ তুলো থেকে বিভিন্ন ধাপ পেরিয়ে তৈরি হয় একটি মজবুত এবং দৃষ্টিনন্দন মসলিন সুতোর শাড়ি, এ বিষয়ে আমরা জানতে পারলাম। প্রথমে বীজ তুলোটিকে হাত দিয়ে ভালো করে পিঁজে নিতে হয় যাতে তুলোর মধ্যে কোনো বীজ না রয়ে যায়। তারপর সেই তুলোকে টেপে করে তোলা হয় গান্ধী চরকায়। শিল্পী নিজের হাতে গান্ধী চরকা ঘুরিয়ে ঘুরিয়ে এই টেপের সুতোকে সবার প্রথমে এক তারে নামান। আর এরপরেই হলো আসল কাজ, সুতোর কাউন্ট নির্ধারণ করে সেটাকে 5 বা সিমপ্লেক্স করা। এই কাউন্ট নির্ধারণের মাধ্যমেই ঠিক করা হয় সুতোটা ঠিক কতখানি মিহি হবে। এরপর এই সুতোকে রোভিং মেশিনের মাধ্যমে তোলা হয় ববিনে। এই ববিন থেকে সুতোটা আবার পৌঁছে যায় রোভিং বেলনি চরকায়। এই রোভিং বেলনি চরকা থেকে সুতোটাকে লাটাইয়ে গুটিয়ে গুটিয়ে তৈরি করা হয় হ্যান্ড। এবার এই হ্যান্ড করা সুতো সরাসরি পৌঁছে যায় তাঁতির কাছে। তাঁতি এই সুতোকে 3 থেকে 4 দিন সাদা জলে অথবা পান্তা ভাতের জলে ভালো করে ভিজিয়ে রাখে। এই ভিজিয়ে রাখার ফলে সুতোর মজবুতি 10 গুণেরও বেশি বেড়ে যায়। এর পরের ধাপটা হলো মাড়াই বা প্রসেসিং। এই ধাপে সুতোর গায়ে ভালো করে ভাতের মাড় বা গলা ভাত লাগাতে হয়। এখানেও চরকার ব্যবহার দেখা যায়। মাড়াই হয়ে গেলে সুতোগুলোকে দিন কয়েক ভালো মতন রোদে শুকিয়ে নিয়ে তারপর সেটাকে পাটকাঠির ওপর নলি করে তোলা হয় ড্রামে। এই ড্রাম মেশিনে সুতো জড়ানোর পদ্ধতিকে স্থানীয় ভাষায় বলা হয় টানা করা, অর্থাৎ টান টান করা। এইখানেই বোঝা যায় যে কাপড়টি বোনা হবে তার সঠিক রিড কত হতে চলেছে। আর এরপরেই তাঁতি সেই রিড নির্ধারিত সুতোকে নিয়ে সরাসরি তোলেন নিজের তাঁতে। অবশ্য যদি রঙিন সুতো নিয়ে কাজ করা হয় তাহলে কিন্তু হ্যান্ড থেকেই সুতো সরাসরি রঙিন হতে চলে যাবে। সেখানে পরিমাণ মতো রং, কস্টিক সোডা দিয়ে সুতোকে পছন্দ মতো রঙে রঙিন করে তারপরেই মাড়াই করা হয়। সুতো তাঁতে ওঠার পরেই শুরু হয় আসল কাজ। মাসলিনের মিহি সুতোর শাড়ি বোনা হলো প্রবল ধৈর্যের কাজ, তাই এক একটি শাড়ি তৈরি করতে 3 থেকে 4 মাস সময় লেগে যায়। মোগল আমলের যে জামদানি তৈরি হতো মোগলের সময়, এই জামবাটির উপরে যে জামদানি তৈরি করে যে ছাদ করা হতো, সেই সব যে জামদানি কাজ করা হতো সূক্ষ্ম কাজ,
সেটা হচ্ছে 400-500 মাসলিন কটনের উপরে কাজ হতো। সেই সূক্ষ্ম কাজ আমরা আবার ফিরিয়ে নিয়ে এসেছি এবং সেই কাজগুলো আমরা করার জন্য এখন তৈরি করছি। 500-600 কাউন্টের উপরে আমরা জামদানি তৈরি করছি। খুব কঠিন কাজ, এগুলো আমরা অনেক বলে এদের দিয়ে ধরে ধরে কাজ করানো হচ্ছে। এই জন্য এদের একটু পয়সা একটু বেশি দিয়ে এরা ধৈর্য ধরে কাজ করছে, যদি একটু বেশি পয়সা পায় এবং আমরাও ভালো কাজ করতে পারি, এইসবভাবে অনেক বুঝিয়ে সুঝিয়ে এদের কাজ করানো হচ্ছে। এখন আমি জামদানিতে এসে 2000 মেয়েকে ট্রেনিং দিয়েছি, তারা আজকে সব দক্ষ কারিগর হয়েছে এবং 2000 ছেলে এদেরকে আমি তৈরি করেছি, এরাও খুব দক্ষ কারিগর হয়েছে। 2 বছর যাবৎ আরও আমাদের 2000 কারিগর এসে আমাদের এখন বর্তমানে 7000 কারিগর আমাদের কোম্পানিতে কাজ করছে। আজ পদ্মশ্রী বীরেন কুমার বসাকের সঙ্গে যুক্ত থাকা প্রায় 7000 তাঁতি ভাই বোনেদের মধ্যে হাতে গোনা 700 জন তাঁতি বীরেনবাবুর নেতৃত্বে তৈরি করছেন বাংলার মসলিন সুতোর জামদানি কাপড়। অ্যাকচুয়ালি এই মসলিন কাজটা আমার দেখা আমার মায়ের কাছ থেকে। আমার মা আগে এই সুতোটা কাজ করতেন, মায়ের সঙ্গে আমরাও এখানে যেতাম, মায়ের সঙ্গে এই সুতোর কাজ দেখতাম। তখন থেকে ইচ্ছা যে এই সুতোটা নিয়ে আমি কাজ করি। এই কাজটা মানে আমি 28-29 বছর মতো শিখেছি বাবার কাছে, আমার বাবার কাছে। বাবা এক বড় শিল্পী ছিল, বাবার কাছে শিখেছি। তারপরে শুনলাম নাকি এই সুতো জামদানিতে ব্যবহার হয়। তারপর খুঁজতে লাগলাম যে জামদানি এই সুতোর কাজ কে করেন। এইভাবে শুনতে খুঁজতে পেলাম ফুলিয়া নদিয়া জেলার বীরেনবাবু বলে একজন, ওনার কাছে পৌঁছালাম। আমি যে শাড়িটা বানাচ্ছি এটা 500 কাউন্টের মাসুলের কাজ করছি। তো মোটামুটি এটা টাইম লাগবে মোটামুটি 3 মাস। এই যে ওয়ার্ডটা কাজ করছি এটা বীরেন বসাকের কাজ করছি। আর বিশেষ করে উনি এটা জামদানিতে ব্যবহার করছেন। তো জামদানিতে ব্যবহার করতে গেলে সেই ধরনের সুতো দরকার, কিন্তু সবটাই সময় সাপেক্ষ। আমরা এখন চেষ্টা করছি যদি আরেকটু এই সুতোতে পাক বেশি দিয়ে হাই টুইস্ট করে এটাকে টানায় ফেলা যায়, তাহলে হয়তো তাঁতিরাও বুনে শান্তি পাবে, মেয়েরাও ভালো কাটতে পারবে। আমি সেই প্রসেসে এখন লেগে আছি। এটা 1.5-2 মাস লাগবে। এই কাজটা ফুলিয়া বীরেন বসাকের কাছে যাবে। বীরেনবাবু সঙ্গে আছেন, ওনাকে অনুরোধ করছি যে আমি যেন যদি এরকম আমার সঙ্গে থাকেন তাহলে হয়তো কাজটা আমি এগিয়ে নিয়ে যেতে পারবো। মসলিন শিল্প আদতে এক আন্তর্জাতিক মানের শিল্পকলা, আর এই শিল্পকলার বিস্তারে প্রশাসনিক স্তরের সহায়তা সবসময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই বিষয়ে অবশ্য বীরেনবাবু সবসময় পাশে পেয়েছেন পশ্চিমবঙ্গ সরকারের তন্তুজকে। তন্তুজোর সঙ্গে একসাথে হাত ধরাধরি করে এগিয়ে চলেছে বীরেনবাবুর এই উদ্যোগ মসলিন। আজ থেকে প্রায় 2000 বছর আগে পথ চলতে শুরু করা এই আশ্চর্য শিল্পকলাকে বাংলার বুক থেকে পুনরায় সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়াই এখন মূল লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে পদ্মশ্রী শ্রী বীরেন কুমার বসাকের। তাই মসলিনের আভিজাত্যের সঙ্গে নতুন যুগের স্টাইল স্টেটমেন্টকে মিলিয়ে মিশিয়ে দিয়ে মসলিন শাড়িকে বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দিতে চান বীরেনবাবু। পরবর্তী প্রজন্মের শিল্পীরাও যাতে এই মসলিন শিল্পের মশালকে আরও বেশ খানিকটা এগিয়ে নিয়ে যেতে পারেন, নদিয়া জেলার ফুলিয়া শান্তিপুরে বসে ক্রমাগত সেই চেষ্টাই করে চলেছেন পদ্মশ্রী শ্রী বীরেন কুমার বসাক।